আজ ক্লাস 7-এর ইতিহাসের দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন সম্পর্কে প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা এই বিষয়ে আগে পড়েছ, তোমাদের এই বিষয়ে ধারণাও আছে। এখন আমি এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই বড় প্রশ্ন, তো আমি বড় প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো, সুলতান ইলতুৎমিশের খলিফার অনুমোদন দরকার হয়েছিল কেন? দেখো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন ইলতুৎমিশ। যেমন ধরো, উত্তরাধিকার সমস্যা, আমিরদের বিদ্রোহ, বৈদেশিক সমস্যা, অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল তার। তো এইসব কারণেই তার খলিফার কাছ থেকে অনুমোদনের দরকার হয়েছিল। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকার হিসাবে মেনে নেননি। আর ইলতুৎমিশের সময় দিল্লির যে সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন এবং আরও কিছুজন কিন্তু গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। আর বৈদেশিক সমস্যার ক্ষেত্রে বলা যায় যে সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন। অন্যান্য অঞ্চলেও ক্ষমতাবান তুর্কিরা তারাও কিন্তু তাদের কর্তৃত্ব স্থাপন করতে লাগলেন। আর তার অধিকার নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। এই সকল সমস্যায় তিনি জর্জরিত। এই রকম পরিস্থিতিতে প্রায় কেউই তাকে সুলতান বলে আর মানতে চাইতো না। তারা সিংহাসনে তার অধিকার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এই সব কারণের জন্যই কিন্তু ইলতুৎমিশের খলিফার অনুমোদন দরকার হয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো, দিল্লি সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক বিষয়ে আলোচনা করো। দেখো, দিল্লির সুলতান তো বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন, তাদের বিভিন্ন জনের সঙ্গে কিন্তু খলিফার সম্পর্ক বিভিন্ন রকম। তো প্রথমে কুতুবউদ্দিন আইবকের সঙ্গে খলিফার সম্পর্ক ছিল। ধরো, দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক চিরাচরিত নিয়ম মেনে খলিফার আনুগত্য স্বীকার করেছিলেন, তবে তিনি খলিফার কাছ থেকে কোনো সুস্পষ্ট স্বীকৃতি বা অনুমোদন পাননি। ইলতুৎমিশের সঙ্গে খলিফার কীরকম সম্পর্ক ছিল না, দিল্লির সুলতানদের মধ্যে ইলতুৎমিশই প্রথম সুস্পষ্টভাবে খলিফার স্বীকৃতি লাভ করেন। খলিফা তাকে খিলাত ও দূরবাস পাঠিয়ে তার শাসনকে আইনগতভাবে বৈধতা দেন। বলবনের সঙ্গে গিয়াসউদ্দিন বলবনের খলিফার সঙ্গে সুস্পষ্ট সুসম্পর্ক রাখেন, ফলে তিনি খলিফার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পান। আর আলাউদ্দিন খলজির সঙ্গে খলিফার সম্পর্ক কেমন ছিল? আলাউদ্দিন খলজি খলিফার প্রতি আনুগত্য দেখাতে অস্বীকার করেন। এমনকি আলাউদ্দিনের পুত্র মুবারকও নিজেকেই খলিফা বলে ঘোষণা করতে থাকেন। এই সাহসটা সে দেখিয়েছিল। আর মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে কেমন সম্পর্ক ছিল না, মোহাম্মদ বিন তুগলক তার শাসনে প্রথম দিকে খলিফার আনুগত্য অস্বীকার করেন। তিনি মুদ্রায় খলিফার নামাঙ্কিত বন্ধ করে দেন। হ্যাঁ, ওই যে নামাঙ্কন করা হতো তখনকার দিনে মুদ্রায়, সেটা তিনি বন্ধ করে দিয়েছিলেন এই মোহাম্মদ বিন তুগলক। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি প্রজা বিদ্রোহের জেরবার হয়ে পড়েন। তিনি মুসলমান প্রজাদের সমর্থন লাভের আশায় আবার মুদ্রায় কী করলেন না, ওই খলিফার নামাঙ্ক শুরু করেন। হ্যাঁ, খলিফার নামাঙ্কন শুরু করেছিলেন। তারপর কিন্তু কি হলো যে পাশাপাশি তিনি খলিফার
অনুমোদন লাভের জন্য সচেষ্ট হয়েছিলেন। ফিরোজ শাহ তুগলক কিন্তু দুবার খলিফার অনুমোদন লাভ করেছিল। আসলে প্রকৃতপক্ষে সুলতানরা তাদের শাসনের বৈধতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্যই কিন্তু কখনো কখনো তারা খলিফার অনুমোদন নিতেন। তবে কার্যত তারাই স্বাধীনভাবেই শাসনকার্য চালাতেন। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্নটা হচ্ছে সুলতান রাজিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো, সুলতান রাজিয়া যখন সম্পর্কে যখন আলোচনা করবে সেক্ষেত্রে কিন্তু তার কৃতিত্ব বা কৃতিত্বের মধ্যে তিনি কী কী করেছিলেন, হ্যাঁ, আর তারপরে তার শেষ জীবন কীরকম ছিল, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা করতে হবে। তা সেক্ষেত্রে সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কৃতিত্বগুলো হচ্ছে যেমন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, যে সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। আর দক্ষ শাসন পরিচালনা করতেন তিনি। রাজকার্য পরিচালনা করার নিয়মিত দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, তারপরে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করেন আর অভিজাতদের ক্ষমতা তিনি হ্রাস করেছিলেন। রাজিয়া 40 চক্র বা বন্দেগান ই চেহলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। নারী শাসনের অধীনে থাকা অপমানজনক মনে করে অভিজাতরা কিন্তু রাজিয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ হন। তারা তাকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্র করেন। অন্যদিকে রাজিয়ার অভিজাতদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেন। এই লক্ষ্যে তিনি বিদ্রোহী অভিজাতদের এক নেতা আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত উভয় বিদ্রোহীদের হাতেই পরাজিত হন। তাহলে তার বিভিন্ন গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী যে মনোভাব, সেই কারণেই কিন্তু এই সুলতান রাজিয়া তার পতন ঘটে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, 4.2 মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। তাহলে এক্ষেত্রে বলা যায় যে আলাউদ্দিন খলজি কিন্তু সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি। আলোচ্য যে মানচিত্র, যেটা তোমাদের বইতে আছে, দেখবে ভালো করে, ওই বইটার মধ্যে তোমাদের এই মানচিত্রটা দেওয়া আছে, যেখানে বিভিন্ন দিক নির্দেশ করে দেওয়া আছে এবং তাদের নামও দেওয়া আছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে দেখো, আলাউদ্দিন খলজি সেনাবাহিনী দিল্লি থেকে বিভিন্ন সময়ে সামরিক অভিযান চালান। মানচিত্রে তোমরা দেখতে পাবে যে আলাউদ্দিনের সেনারা দিল্লি থেকে 1299 খ্রিস্টাব্দে গুজরাট, 1301 খ্রিস্টাব্দে রণথম্ভ আর 1302 থেকে 1303 খ্রিস্টাব্দে কারা হয়ে দেবগিরি এবং কারা থেকে বাংলা হয়ে ওয়ারঙ্গলে অভিযান চালায়। এছাড়াও তার সেনারা ওই 1303 খ্রিস্টাব্দে দিল্লি থেকে চিতোরে অভিযান চালায়। 1305 খ্রিস্টাব্দে তার সেনাবাহিনী দিল্লি থেকে মান্ডু হয়ে দেবগিরি পৌঁছায়। দেবগিরি থেকে 1302 খ্রিস্টাব্দ নাগাদ তার সেনারা দক্ষিণ ভারতে দ্বার সমুদ্রে
অভিযান চালায়। 1311 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অভিযান জারি থাকে। এদিকে সেনারা 1311 খ্রিস্টাব্দে দুভাগে ভাগ হয়ে এক ভাগ দেবগিরি থেকে ওয়ারঙ্গলের উদ্দেশ্যে অভিযান শুরু করে, আর ওই একই বছরে অপর সেনা বিভাগটি দ্বার সমুদ্র থেকে আরও দক্ষিণে মাদুরাই হয়ে তাঞ্জোরে অভিযান চালায়। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বোঝা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে সিংহাসনে বসার পর গিয়াসউদ্দিন বলবন কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করে। 5 নম্বর প্রশ্নটা কি? সিংহাসনে বসার পর গিয়াসউদ্দিন বলবন কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করেন। দেখো, তিনি কিন্তু কঠোরভাবে আইন শৃঙ্খলা চালু করেছিলেন, আর তিনি দস্যু দমন করেছিলেন, তিনি 40 চক্র উচ্ছেদও করেছিলেন। তো এইসবভাবে কিন্তু তিনি বিভিন্ন সমস্যার সমাধান করতে পেরেছিলেন। সিংহাসনে বসার পর এই গিয়াসউদ্দিন বলবন নানা সমস্যার সম্মুখীন হন এবং নিজেই যথেষ্ট দক্ষতার সাথে সেই সমস্যার সমাধান করেছিলেন। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বলবন কঠোরভাবে বিভিন্ন নীতি প্রয়োগ ঘটান। বিশৃঙ্খলা দমনের জন্য তিনি অপরাধীদের দণ্ড দিতেন এবং সেটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে ব্যবস্থাও তিনি করতেন। আর কি, বলবন দিল্লির পার্শ্ববর্তী সকল বন জঙ্গল কেটে দস্যুদের লুকিয়ে থাকার পথ বন্ধ করেন। মানে দস্যুরা যে লুকিয়ে থাকবে সে অবস্থা কিন্তু ছিল না অন্য সময়। হ্যাঁ, সাধারণ নাগরিক থেকে শুরু করে বণিক মহাজন সকলের নিরাপত্তার জন্য তিনি একাধিক সেনা ও পুলিশি শিবির ব্যবস্থা করেন। আর নিজের রাজত্বকালে স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে বলবন 40 চক্রের সদস্যের বিষ প্রয়োগ করে ও গুপ্ত হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেন। সাম্রাজ্যে বিশৃঙ্খলা দূর করে স্থায়িত্ব প্রদানের লক্ষ্যেই গিয়াসউদ্দিন বলবন এরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো, ইবন বতুতার লেখা থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়ে যোগাযোগ ব্যবস্থার বিবরণ দাও। দেখো, ইবন বতুতার লেখা থেকে কীরকমভাবে জানা যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যে মোহাম্মদ বিন তুগলকের সময়ে বলা হচ্ছে যে ঘোড়ার মাধ্যমে, পায়ে হেঁটে, বিভিন্নভাবে মানুষ তখনকার দিনে, বা ডাক ব্যবস্থা ইত্যাদি বিভিন্নভাবে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করত। তো ইবন বতুতা তার লেখায় যে ভ্রমণ বিবরণী কিতাব উল রিহালাতে লিখেছেন যে মোহাম্মদ বিন তুগলকের সময় আমলে ভারতের ডাকে চিঠিপত্র পাঠাবার দুরকম ব্যবস্থা ছিল। একটা হচ্ছে ঘোড়ার মাধ্যমে, আর একটা হচ্ছে পায়ে হাঁটার মাধ্যমে। তাহলে ঘোড়ার মাধ্যমে কিভাবে বলছে, দেখো মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হতো। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর ডাকে ঘোড়া রাখা হতো। আর পায়ে হাঁটার মাধ্যমে মোহাম্মদ বিন তুগলকের সময়ে পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা ছিল তাকে বলা হতো দাওয়া। এই ব্যবস্থায় প্রত্যেক মাইলের 1/3 ঘনবসতির একটি গ্রাম থাকত। গ্রামের বাইরে 3টি তাঁবু থাকত, সেগুলি থেকে তামার ঘণ্টা বাঁধা লাঠি হাতে লোকেরা ডাক পৌঁছানোর কাজ করত। যখন শহর থেকে সংবাদ বাহক রওনা হতো তখন তার এক হাতে
থাকতো লাঠি, আর অন্য হাতে থাকতো ঘণ্টা বাঁধা একটি লাঠি। দেখো, ডাক ব্যবস্থার মাধ্যমে সুলতানকে দেশের নতুন লোকের আগমনের খবর দিতেন এই ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মচারীরা। মানে শুধু যে যোগাযোগের আদান প্রদান হচ্ছে তা কিন্তু না, রাজ্যে কি কি কাজ হচ্ছে না হচ্ছে সেই খবরও কিন্তু সুলতানের কাছে পৌঁছে যেত। চিঠিতে নবাগতের নাম, তার দেহের ও পোশাক মানে পরিচ্ছদের বর্ণনা, তার সঙ্গী সংজ্ঞা কটা বা চাকর বাকর, ঘোড়া ইত্যাদি বিবরণ থাকতো। আচ্ছা, তাহলে ইবন বতুতার ভ্রমণ কাহিনী থেকে কিন্তু ভ্রমণ যে বিবরণী আছে, হ্যাঁ, কিতাব অল রিহালা, হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই সমস্ত ডাক ব্যবস্থা সম্পর্কে জানা যাচ্ছে। তা ডাক ব্যবস্থাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঘোড়ার মাধ্যমে, একটা হচ্ছে পায়ে হাঁটার মাধ্যমে। তো এইভাবে কিন্তু ভালো করে এইটা পড়লে বুঝতে পারবে যে এই যে মানে সুলতানের কাছে যে খবর পৌঁছে যাচ্ছে যে তার সাম্রাজ্যে নতুন কেউ এসছে কিনা বা তার বিবরণ সব কিছু যখন পৌঁছে যাচ্ছে, তার মানে কি? তার মানে এটাই যে যোগাযোগ ব্যবস্থা তিনি যেমন সুদৃঢ় করতে মানে পেরেছিলেন, তেমনি কিন্তু তার সাম্রাজ্যের নিরাপত্তার কথাটাও কিন্তু এখানে ফুটে উঠছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি পরের প্রশ্নটায় চলে যাচ্ছি যে ৭ নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? তাহলে দেখো, রাজধানী তো তিনি পরিবর্তন করেছিলেন। তিনি কি করেছিলেন না, বিভিন্ন কারণে মোহাম্মদ বিন তুগলক কিন্তু তার যে শাসনকালে দিল্লি থেকে, তার রাজধানী ছিল দিল্লিতে, এবার সেখান থেকে তিনি কোথায় নিয়ে গেলেন? দেবগিরিতে। তিনি মানে তার দ্বিতীয় রাজধানী দেবগিরি, সেখানে তিনি কি করলেন? সুলতানি সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, স্থানান্তরিতকরণের তো কারণ থাকবে নিশ্চয়ই। তো এখানে তিনি হয়তো নিরাপত্তার কথা ভেবেছেন। কারণ দেখো, ভারতে উত্তর পশ্চিম যে সীমান্ত অবস্থিত দিল্লিতে মঙ্গোল আক্রমণের ভয় ছিল। তাই নিরাপত্তার স্বার্থেই কিন্তু তিনি দেবগিরিতে নিজের রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন। আর দেশে শাসনের সুবিধা হবে এই ভেবেছিলেন তিনি, যে দেবগিরি তার সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় তার পক্ষে সহজে সেখান থেকে সাম্রাজ্য শাসনের সুবিধা হবে। আর দক্ষিণ ভারতে আধিপত্য স্থাপন করতে চেয়েছিলেন তিনি, তাই সুলতান দক্ষিণ ভারতে মুসলমান বসতি স্থাপন করে সেখানে নিজের সাম্রাজ্যের ভিত শক্ত করতে চেয়েছিলেন। আর দিল্লির কিছু মানুষের ওপর বিরক্ত হয়ে তাদের শাস্তি দিতে সুলতান এই কাজ করেছিলেন, এই বিষয়ে ইবন বতুতা তার সাথে সহমত। কিন্তু এখানে বলছে তার এই প্রয়াস সফল হয়নি কেন? তাহলে সেক্ষেত্রে কি বলা যায়? দেখো, বিভিন্ন কারণে কিন্তু সুলতানের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, তার কারণ হচ্ছে, দেখো, যারা বাসিন্দা, যারা দিল্লি থেকে ওই দেবগিরিতে যাবে, তারা কিন্তু কেউ মন থেকে মেনে নিতে পারেনি। কারণ তারা তো পূর্বপুরুষদের বাসভূমি বা জমি জায়গা ত্যাগ করে দেবগিরি বা দৌলতাবাদে, হ্যাঁ, যাওয়া, সেটা কিন্তু সকলেই মেনে নিতে পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে, রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছিল। দেখো, দেবগিরিতে রাজধানী স্থানান্তরের যে প্রক্রিয়া, সেটা যখন সে বাস্তবায়িত করছে, সেই করতে গিয়ে কিন্তু সুলতানের রাজকোষ যেটা ছিল সেটা কিন্তু একেবারে শূন্য হয়ে পড়েছিল। আর এর ফলে পরিকল্পনাটি মাঝপথেই বাতিল করতে হয়। অস্বাচ্ছন্দ্য, অর্থাৎ হিন্দু অধ্যুষিত অঞ্চলে দেবগিরিতে দিল্লির মুসলমান নাগরিক যারা যাচ্ছে, তারা অস্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে। তাহলে এই সব কারণের জন্য কিন্তু সেটা
ব্যর্থ হয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরে এখানে দেখো, পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো। তুর্কান ই চেহলগানি বা বন্দেগান ই চেহলগানি। আচ্ছা, দেখো, দিল্লির সুলতান আমলে শুরুর দিকে প্রশাসনিক ক্ষেত্রে এক অভিনব বৈশিষ্ট্য ছিল 40 চক্র বা তুর্কান ই চেহলগানি। এর আক্ষরিক অর্থ হচ্ছে, বা শব্দের অর্থ, শব্দের আক্ষরিক যে অর্থ তা হচ্ছে 40 জন তুর্কি, এবং বন্দেগান ই চেহলগানি কথার অর্থ হচ্ছে 40 জন বান্দা। বান্দা অর্থাৎ সেবক বা অনুগামী। ইলতুৎমিশ তার অনুগত যোদ্ধাদের নিয়ে এই গোষ্ঠীটি গড়ে তোলেন। তবে সংখ্যায় তারা 40 জনের বেশি ছিল এবং তাদের মধ্যে অনেকে অতুর্কীয় ছিল। আর 40 জন চক্রের অন্যতম সদস্য ছিল গিয়াসউদ্দিন বলবন। পরবর্তীকালে সুলতান হন তিনি, এবং 40 চক্রের উচ্ছেদ তিনি ঘটিয়েছিলেন। তাহলে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার চলে আসছি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। দিল্লি সুলতানি, দেখো, দিল্লি সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? তাহলে সেক্ষেত্রে কি বলা যায়? দিল্লি সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো। এই অনুমোদন নিতে হতো কতগুলি বিশেষ ক্ষেত্রে। একটা হচ্ছে গ্রহণযোগ্যতা লাভের জন্য নিতে হতো। তাছাড়া সুলতান পদে উন্নীত হতে গেলেও কিন্তু এই গ্রহণযোগ্যতা বা অনুমোদনটা প্রয়োজন ছিল। আর হচ্ছে যে শাসন বা অধিকারের ন্যায্যতা। সেক্ষেত্রে কি বলা যায় যে অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইতো না। ঘন ঘন বিদ্রোহে জেরবার এই সুলতান তখন কিন্তু ওই খলিফার অনুমোদন নিয়ে প্রজার কাছে গ্রহণযোগ্য হতে চাইতেন, যে খলিফা তাকে মনোনীত করেছে, তাহলে এবার তোমরা আমার কথা শুনতে বাধ্য। বুঝতে পারলে? সেই জন্য কিন্তু গ্রহণযোগ্যতা লাভ। আর একটা হচ্ছে যে অনেক সময় তুর্কি যে সেনাপতি বা সে নেতা সুলতানকে সরিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন। এই ধরনের কোনো প্রয়াসকে বাতিল করতেও খলিফার অনুমোদন প্রয়োজন হতো। আর তৃতীয়ত বলা যায় যে দিল্লি সুলতানদের শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতো। দ্বিতীয় প্রশ্নটা দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে তিনটি প্রধান সমস্যা কি কি? প্রধান তিনটি সমস্যা কি কি? তাহলে কি বলা হচ্ছে যে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল? দেখো, এই সুলতান ইলতুৎমিশ নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তার মধ্যে কিন্তু প্রধান তিনটে সমস্যা ছিল। প্রথম কি না, উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা, দ্বিতীয় হচ্ছে আমিরদের বিদ্রোহ, আর তৃতীয় হচ্ছে বৈদেশিক সমস্যা। তাহলে এক্ষেত্রে বলাই যায় যে প্রথম হচ্ছে ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবুদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেননি। আর দ্বিতীয়ত কি না, ইলতুৎমিশের সময় দিল্লির যে সুলতানির বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন, আবার কয়েকজন আমির গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। আর তৃতীয় হচ্ছে বৈদেশিক সমস্যা, সেটা হচ্ছে সিন্ধুর শাসনকর্তা নাসিরুদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন। আবার কি হয় না যে খারাজমের শাসক জালালউদ্দিন মঙ্গল বরণীর সাথে মঙ্গল নেতা চেঙ্গিস খানের সংঘাতে ইলতুৎমিশের সাম্রাজ্যে মঙ্গল আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। তাহলে এই সমস্ত কারণেই কিন্তু এই তিনটে সমস্যা তার সময় কিন্তু দেখা দিয়েছিল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক আর কারা ছিল তার বিরোধী? হ্যাঁ,
তাহলে এক্ষেত্রে বলা যায় যে সুলতান রাজিয়ার সমর্থক ছিল তার সেনাবাহিনী, অভিজাতদের এক অংশ ও দিল্লির সাধারণ মানুষ। আর কারা তার বিরোধী ছিল? দিল্লির বাইরে থাকা তুর্কি অভিজাতরা প্রথম থেকেই রাজিয়ার বিরোধী ছিলেন। অতুর্কি অভিজাতদের গুরুত্ব দেওয়ায় দিল্লির যে তুর্কি অভিজাত এবং রাজপুতরাও রাজিয়ার বিরোধিতা করতে থাকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে খুবতা বলতে কি বোঝো? খুবতা শব্দের অর্থ হচ্ছে ভাষণ। শুক্রবার দুপুরের নামাজের পর মসজিদের ইমাম খুবতা পড়ে থাকেন। খলিফাদের শাসনকালে খুবতার মধ্যে সমকালীন খলিফা বা সুলতানের নাম উল্লেখ করা হতো। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেওয়া হতো। খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতের খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবাড়ি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতা এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। তারপর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো, মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা প্রচলন কেন ব্যর্থ হয়? তাহলে মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রার প্রচলন কেন ব্যর্থ হয়েছিল? সেক্ষেত্রে বলা যায় যে প্রথমত মুদ্রা জাল হওয়ায় আটকানোর জন্য সরকারি তরফে কোনো ব্যবস্থা তখন নেওয়া হয়নি, ফলে নকল মুদ্রা বাজার ছেয়ে যায়। আর জাল মুদ্রা প্রস্তুতকারীদের শাস্তি না দেওয়া, জাল মুদ্রা প্রস্তুতকারীদের বিরুদ্ধে কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয়নি। আর রাজত্বকালে স্থায়িত্ব সম্পর্কে তার অনিশ্চয়তা ছিল, তাই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে স্থায়িত্ব নিয়ে প্রজাদের মনে সন্দেহ ছিল। তাদের ধারণা ছিল যে পরবর্তী সুলতানের আমলে এই মুদ্রা হয়তো বৈধতা পাবে না, তাই তারা এই মুদ্রার ব্যবহার সেভাবে করতে চাননি। আর সিজদা ও পাইবস বলতে কি বোঝো? দেখো, সিজদা রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস নামে পার্শ্বিক রীতি দুটি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করাই ছিল সিজদা, আর পাইবস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা। আর উলাক ও দাওয়া কি না? উলাক ও দাওয়া হচ্ছে ইবন বতুতার বিবরণ থেকে জানা যায় যে মোহাম্মদ বিন তুগলকের সময় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম দুটি ব্যবস্থা ছিল উলাক ও দাওয়া। হ্যাঁ, এই সময় ঘোড়া ডাকে যে ব্যবস্থা ছিল তাকে উলাক বলা হতো এবং এই ব্যবস্থার প্রতি 4 মাইল অন্তর ঘোড়ার ডাকে ঘোড়া রাখা হতো। আর দাওয়া হচ্ছে এই সময় পায়ে হেঁটে ডাকে যে ব্যবস্থা ছিল তাকে বলা হয় দাওয়া। আর মোহাম্মদ ঘুরির চারজন অনুচরের নাম হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি এবং কুতুবউদ্দিন আইবক। এবার এখানে দেখো একেবারে ছোট প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে জোহরের নামাজ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাগদাদের খলিফা ইলতুৎমিশকে যে অনুষ্ঠানে পোশাক পাঠান তার নাম কি? তৃতীয় প্রশ্নটি হচ্ছে কোন সুলতান দুবার খলিফার অনুমোদন পান? চতুর্থ প্রশ্নটি হচ্ছে কাদের আমির বলা হতো? পঞ্চম প্রশ্নটি হচ্ছে দূরবাস কি? ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে দ্বিতীয় রাজধানীর নাম কি?
মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানীর নাম কি? শূন্যস্থান পূরণ করো। মোহাম্মদ ঘুরি মারা গেলে লাহোর ও দিল্লির অধিকার পান শূন্যস্থান। 2 নম্বর প্রশ্ন, ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন শূন্যস্থান। 3 নম্বর, রাজিয়া শাসনকালে শূন্যস্থান স্থায়ী হয়েছিল। রাজিয়া শাসনকাল শূন্যস্থান স্থায়ী হয়েছিল। 4 নম্বর, কৃষকদের সাহায্য করার জন্য মোহাম্মদ বিন তুগলক শূন্যস্থান ঋণ প্রদান প্রকল্প চালু করেন। 5 নম্বর, ইলতুৎমিশ খলিফার অনুমোদন পান শূন্যস্থান খ্রিস্টাব্দে। আজকে এই অধ্যায়ের কিছু অংশের প্রশ্ন উত্তর আলোচনা করলাম, আর পরের দিন এর বাকি যে অংশ আছে তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত।